হিন্দি ছবি ধুরন্ধরের রেফারেন্স আরেকবার দেওয়া যাক। ধুরন্ধর ছবির দ্বিতীয় পর্ব আমার মনে হয় আপনাদের মধ্যে অনেকেই দেখে ফেলেছেন। যারা দেখেছেন তারা মনে করতে পারবেন ছবির একটা অংশে দেখানো হচ্ছে উত্তরপ্রদেশে নির্বাচন হবে, সেই নির্বাচন ম্যানিপুলেট করার জন্য ষড়যন্ত্র হচ্ছে পাকিস্তানে, এবং সেখানে ডায়লগ উত্তরপ্রদেশ নিয়ন্ত্রণ করে ভারতবর্ষের তখ্তে অর্থাৎ দিল্লির মসনদে কোন দল সরকার গড়বে। এটা কিন্তু তাত্ত্বিকভাবে যথেষ্ট সত্যি। উত্তরপ্রদেশে ৮০টা লোকসভার আসন, উত্তরপ্রদেশে যার প্রতিপত্তি বেশি, লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে যিনি অধিকাংশ আসন জিতে আসতে পারবেন তিনি নিঃসন্দেহে দিল্লির রাজনৈতিক দৌড়ে এগিয়ে থাকেন। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীরা উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত হয়েছেন একের পর এক, এরকম এমনকি নরেন্দ্র মোদীও তার ব্যতিক্রম নন। এই প্রসঙ্গ কেন তুলছি বাংলার দ্বিতীয় পর্বের নির্বাচনের আগে? বাংলাতেও এরকম একটা অংশ আছে যাকে তাত্ত্বিকরা বাংলার উত্তরপ্রদেশ বলেন, কারণ এই অঞ্চলে কে আধিপত্য বিস্তার করছে, নির্বাচনে সব থেকে বেশি ফসল ঘরে তুলছে, এটা নির্ধারিত করে দেয় পরের সরকার কে ঘুরতে চলেছে। বলা বাহুল্য এই দ্বিতীয় পর্বে এই অংশ যাকে পশ্চিমবঙ্গের উত্তরপ্রদেশ বলে রেফার করা হয় সেখানে নির্বাচন হবে। সে প্রসঙ্গে বিস্তারিত যাওয়ার আগে আপনাদের অন্য কয়েকটা কথা বলে নেওয়া দরকার। আমি এর আগে আপনাদের সামনে বলেছিলাম যে প্রথম পর্বের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে কমিশন, কিন্তু দ্বিতীয় পর্ব অন্তত 10 গুণ কঠিন হবে কমিশনের কাছে। বর্তমান পরিস্থিতি বলছে 10 নয়, ওটা 20 গুণ কঠিন মনে হচ্ছে। আবার একই সঙ্গে নির্বাচন কমিশন কিন্তু দ্বিতীয় পর্বে প্রিকশনারি মেজার যা নিয়েছে তা প্রথম পর্বের তুলনায় অনেক অনেক গুণ বেশি। তারা অনেক বেশি সতর্ক দ্বিতীয় পর্ব নিয়ে। তারাও জানেন যে দ্বিতীয় পর্বে সেন্সিটিভ জায়গা অনেক বেশি, এর গুরুত্ব অনেক বেশি নির্বাচনে। ধরুন জগদ্দলে ঘটনা, রোববার রাতে জগদ্দল থানায় যে ঘটনা ঘটেছে তা কতকগুলো বিষয় স্পষ্ট করেছে। একটু যদি বিস্তারিত তলিয়ে ভাবেন, বিজেপির প্রার্থী জগদ্দল বিধানসভার তিনি একটা কমপ্লেন নিয়ে গেছেন জগদ্দল থানায়। সেই খবর হয়ে গেছে বিরোধী শিবিরে, সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে, এবং তৃণমূল কংগ্রেসের কিছু সমর্থক, একজন কাউন্সিলর তার নেতৃত্বে ওই থানায় গিয়ে হাজির হয়েছেন। থানায় গিয়ে হাজির হয়ে তারা সরাসরি পরবর্তীতে অভিযোগ করেছেন বিজেপির প্রার্থী যে তাকে আক্রমণ করা হয়েছে। কিন্তু আমি যেটা দেখতে চাইছি, যে মুহূর্তে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরের নেতৃত্বে কিছু লোক থানায় গিয়ে হাজির হয়েছেন, খবর মুহূর্তে পৌঁছে গেছে বিজেপির শিবিরে, এবং ওই অঞ্চলের বিজেপির এই মুহূর্তের অন্যতম বড় নেতা অর্জুন সিং, যিনি তৃণমূল ছিল এবার বিজেপিতে ফেরত এসছেন লোকসভা নির্বাচনের আগে, তিনি এবার ছুটে চলে গিয়েছেন তার দলবল নিয়ে। এবং তারপর যা হয়েছে থানা চত্বরে সামলাতে হিমশিম খেয়েছে লোকাল পুলিশ, তো ছেড়ে দিন, কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত। ব্যারাকপুর কমিশনারেটে কালঘাম ছুটে গেছে। পরিস্থিতি কিন্তু পুরো স্বাভাবিক হয়নি, থমথমে পরিবেশ, গ্রেপ্তার ইত্যাদি চলছে। কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট, যে ওয়ার ফুটিং এ রয়েছে সব দল, রাজ্যের শাসক দল, রাজ্যের বিরোধী দল, অ্যাবসলিউটলি অন দ্য ওয়ার ফুটিং। আমরা অবশ্য আগ্রহী কতটা ওয়ার ফুটিং এ রয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের 2-3 দিন আগে একটা ঘটনা রাত মাঝরাত্রিরে ঘটে যাওয়া, সেটাকে সামলানো, আর নির্বাচনের দিন কোনো ঘটনা ঘটতে যাওয়ার আগে সেটাকে সামলানো, এই দুটোর মধ্যে অনেকটা তফাৎ, স্ট্র্যাটেজিক ডিফারেন্স আছে। কিন্তু নির্বাচন কমিশন তার জন্য তৈরি। যেটুকু খবর পাওয়া যাচ্ছে, নির্বাচন কমিশনের ব্রিফিং বলছে যে তারা পান থেকে চুন খসতে দেবেন না। কেন্দ্রীয় বাহিনীকে যথেষ্ট ফ্রিডম দেওয়া হয়েছে। লোকাল পুলিশের যে দাপট ছিল সেটাকে কমিয়ে দেওয়া হয়েছে। প্রিসাইডিং অফিসার না বলে লোকাল পুলিশ বুথের ভেতরে পর্যন্ত ঢুকতে পারবে না, এবং 100 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা তো ঢুকতে পারবেনই না। ভোটাররাও যে ঢুকবেন, আপনি যে ভোট দিতে যাবেন, আপনি সরাসরি গিয়ে ভোটের লাইনে দাঁড়াবেন না। ভোট কেন্দ্রের মুখে বিএলও আপনার কাছে আপনার কাগজপত্র দেখতে চাইবেন, যে ভোটার স্লিপ আপনার কাছে আছে সেটা আপনি দেখাবেন, সঙ্গে আপনার ভোটার আইডি কার্ড দেখাবেন, এবং বিএলও আপনাকে এন্ট্রি দেবেন ভেতরে যাওয়ার জন্য। ফলে একজনও কোনো অতিরিক্ত লোক, একজনও কোনো অবাঞ্ছিত ব্যক্তি ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন না। বুথের ভেতরে না, ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন না। এরকম ভাবে নিশ্ছিদ্র করা হচ্ছে এই পোলিং প্রসেস। অনেকে এই নিয়ে আশঙ্কায় রয়েছেন যে নির্বাচন কমিশনের ওই স্লিপ বা ভোটার কার্ড ছাড়া কি ভোট দেওয়া যাবে না।
আমার কাছে যেটুকু খবর, নির্বাচন কমিশন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের পাসবুক যদি তাতে ছবি দিয়ে স্ট্যাম্প করা থাকে ব্যাংকের তরফ থেকে, এমনকি আপনি সরকারি কর্মচারী হলে আপনার অফিস আইডি কার্ড, সরকারি অফিসের আইডি কার্ড আপনার ভোট দেওয়ার জন্য যথেষ্ট। এটা অবশ্য এর আগে ছোট থেকে বড় বিভিন্ন আদালতে অবজারভেশন বা অর্ডার রয়েছে, কিন্তু সুবিধা হচ্ছে অবশ্যই আপনার কাছে যদি ভোটার কার্ড এবং ভোটার স্লিপ থাকে, তাহলে কনফিউশনের কোনো জায়গা তৈরি হয় না। একজনও যেই অবাঞ্ছিত ব্যক্তি ভেতরে ঢুকবে তার জন্য ওখানে ভিডিও ক্যামেরা আছে, সেরকম কোনো পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে সেখানে লোকাল পর্যবেক্ষক পৌঁছবেন, কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করা হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, যদি নির্বাচন কমিশন মনে করে যে সামহাও ওই জায়গায় ঠিক মতো ভোট হলো না, এর ফলে সামান্যতম বিঘ্ন ঘটলো, এর আগে নির্বাচন কমিশনের তরফ থেকে চিফ ইলেকটোরাল অফিসার জানিয়ে দিয়েছেন যে ইমিডিয়েটলি তারা রিপোলে চলে যাবেন, ওই সমস্ত বুথে আবার ভোট হবে। ইনফ্যাক্ট প্রথম পর্বের ভোটে একটি কেন্দ্রে টোটাল নাম্বার অফ পোল্ড ভোট, যতজন ভোট দিয়েছে তার একটা হিসেব প্রিসাইডিং অফিসারের কাছে থাকে, তার থেকে দেখা গেল মেশিনে অতিরিক্ত ভোট পড়েছে বলে দেখাচ্ছে। পরবর্তীতে এটা বোঝা গিয়েছিল যে প্রথম যখন মেশিন রাখা হয় তখন মেশিন ঠিক আছে কিনা বোঝার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের যারা ওখানে প্রার্থীদের পক্ষে এজেন্ট হিসেবে থাকেন তারা ভোট দেন এবং ভোট দিয়ে দেখেন যে তিনি যে প্রার্থীকে ভোট দিলেন ভোটটা সেই প্রার্থীরই কাছে গেল কিনা, মেশিন ঠিক আছে কিনা। এরকম একাধিক এরকম ভোট নেওয়া হয় মেশিনটা ঠিক আছে এটা বোঝার জন্য। তারপরে মেশিনটাকে এই ভোটগুলোকে ইরেজ করে আবার জিরো কন্ডিশনে এনে প্রপার ভোটিংটা শুরু হয়। ওই পার্টিকুলার বুথে ওই মেশিন আর জিরো করা হয়নি, প্রথমে যে এক্সপেরিমেন্টাল ভোটিংগুলো ছিল, পোলিংগুলো ছিল, সেগুলো থেকে গিয়েছিল। তার ফলে কিন্তু ওই বুথে আবার নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে এবং 6 জন ভোটকর্মী সেখানে সাসপেন্ড হয়েছেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে নির্বাচন কমিশন। ফলে নির্বাচন কমিশন তার দিক থেকে নিশ্চিদ্র নির্বাচন উপহার দেওয়ার জন্য তৈরি। আর আমার ধারণা প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও প্রায় প্রত্যেক ভোটার চাইবেন এবারের ভোটে তার ভোটটা দিতে। ফলে এবারেও কিন্তু ওই রকম 95-94% পোলিং হওয়ার সম্ভাবনা। মূল লড়াই বিজেপি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে। বিজেপির ইতিহাস দেখলে সত্যি অবাক লাগে যে এত অল্প সময়ের মধ্যে বিজেপি মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে এসেছে। ইনফ্যাক্ট 2006-এর নির্বাচনে, 2006 বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট 2% পেরোয়নি। 20 বছরের মাথায় 2026-এর নির্বাচনে বিজেপি হচ্ছে নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। 1982-তে প্রথম বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেছিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 52টা আসনে। বিজেপির ভোট, টোটাল ভোট 0.58, পুরো 1% ভোট পর্যন্ত বিজেপির পাতে পড়েনি। 87 সালে 57টা আসনে বিজেপি লড়ে ভোট পেয়েছিল 0.5, 0.08% কমে গিয়েছিল। 91 সাল থেকে বিজেপি 291টা আসনে লড়াই, অর্থাৎ অলমোস্ট গোটা বাংলা জুড়ে লড়াই শুরু করে 91 সাল। খুব গুরুত্বপূর্ণ, আপনারা জানেন ভারতের রাজনীতিতে। সে বছর 11.3% ভোট বিজেপি শেষ পর্যন্ত ম্যানেজ করতে পেরেছিল, কিন্তু ডাউন দ্য লাইন বিজেপির ভোট কমতে শুরু করে এবং 2006-এ 2%-এর নিচে নেমে যায়। সেই বিজেপি 2016-এ 294টা আসনে কন্টেস্ট করে 3টে আসন জেতে 10%-এর ওপর ভোট পায়। সেই বিজেপি 2021-এ 77টা আসন জেতে 38%-এর ওপর ভোট পায়। দেখুন, যত লালেরা এবং কংগ্রেস তাদের জায়গায় দুর্বল হয়েছে, তত সেই জায়গা বিজেপি ভরাট করেছে। লোকসভা ভোটে 2014-এ 40% ভোট ছিল বিজেপি, যেটা 2024-এ বেড়েছে এবং বিজেপি 2024-এ একটু কমেছে 2014 থেকে, 39% হয়েছে। টিএমসি তার ভোট বাড়িয়ে 46% করেছে। এবারের ভোটে এই যে অংশটা আমি আপনাদের বলছি, এই যে বাংলার উত্তরপ্রদেশ বলে রেফার করা হচ্ছে, এই অংশে 111টা আসন আছে। 111টা আসন। কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া এবং নদিয়া, এই 5টা জেলা মিলিয়ে 111টা আসন আছে। এই 111টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের দাপট মারাত্মক ছিল। 2021-এও তৃণমূল কংগ্রেস 111টার মধ্যে
96টা আসন নিজেদের দখলে রাখতে পেরেছিল, যেখানে বিজেপি 14টা আসন পেয়েছিল। 2024 লোকসভা নির্বাচনের ফল যদি পর্যালোচনা করা যায় তাহলে কিন্তু বিজেপি কিছুটা এগিয়েছে, বিরাট সিগনিফিকেন্টলি সাফল্য লাভ করেছে এরকম নয়, কিন্তু 14 থেকে তারা 21-এ পৌঁছেছে। আর তৃণমূল কংগ্রেস 96 থেকে কমে 90-এ এসেছে। এবারের নির্বাচনে কি হবে মনে রাখতে হবে, এই যে অঞ্চলটার কথা বলছি 111টা আসন, এর সিংহভাগ হচ্ছে আরবান অথবা সেমি আরবান এরিয়া। এই আরবান এবং সেমি আরবান এরিয়াতেই মানুষের ভেতরে সবথেকে বেশি চাহিদা তৈরি হয় কর্মসংস্থানের। কৃষি নির্ভর অঞ্চলগুলোতে, যেখানে গ্রামীণ অঞ্চলগুলোতে অবশ্যই কর্মসংস্থান কতটা হচ্ছে, শিল্পায়ন কতটা হচ্ছে, এইসব ব্যাপারে যতটা না আলোচনা হয়, যদিও এখনকার পরিস্থিতিতে আপনাদের এটা মানতেই হবে যে কৃষকের ঘরের ছেলেমেয়েরাও কিন্তু পড়াশোনা করে, তারাও স্বপ্ন দেখে যে তারা বড় কোনো কোম্পানিতে গিয়ে চাকরি করবে, অনেক বেশি রোজগার করবে। ফলে আমি বলছি না যে সেখানে কর্মসংস্থানের প্রশ্নে, শিল্পায়নের প্রশ্নে কোনো আলোচনা হয় না বা তাদের সে ব্যাপারে কোনো মতবাদ থাকে না, কিন্তু আরবান সেমি আরবান অঞ্চলে এটা অনেক বেশি থাকে। দুর্নীতির প্রশ্নে অনেক বেশি মানুষ ক্ষোভ প্রকাশ করেন এই আরবান সেমি আরবান অঞ্চলে। গ্রামের মানুষ কিন্তু সাধারণত একটা সময় পর্যন্ত অত বাইরের খবর রাখতেন না, তারা তাদের এলাকা নিয়ে নিশ্চিন্ত থাকতেন। কিন্তু শহরের মানুষ তা নয়, শহরের মানুষ এই দুর্নীতি এইসব নিয়ে আলোচনা অনেক বেশি হয়। ফলে আরবান সেমি আরবান এলাকায় তৃণমূল কংগ্রেস তার দাপট বজায় রাখতে পারছে কিনা এটা নির্ধারণ করে দেবে 2026-এর নির্বাচনের শেষ হাসি কে হাসবে। আর অবশ্যই আগামীকালের ভোটের সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুর, যেখানে লেটেস্ট ডেমোগ্রাফি বলছে 42% বাঙালি হিন্দু, 34% অবাঙালি হিন্দু, 24% মুসলিম। খুব ইন্টারেস্টিং কেন্দ্র। গোটা বাম জমানায় বলতে পারেন ভবানীপুর ছিলই না বিধানসভা তালিকায়। 72 সালে ডিলিমিটেশনের পর ভবানীপুর আর ছিল না, ওই জায়গাটা অন্য আসনগুলোর মধ্যে ঢুকে যায়। ইন্টারেস্টিংলি 2011-এ ভবানীপুর আবার ফেরত আসে এবং সেখানেই সেই বছরই ভরাডুবি হয় বামফ্রন্টের। 2011-এ ভবানীপুর জিতেছিলেন সুব্রত বক্সী, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সী পদত্যাগ করেন, সেখানে পুনর্নির্বাচন হয়ে জিতে আসেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হন। 2016-এ তিনি সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। 2021-এ তিনি চলে যান নন্দীগ্রামে। নন্দীগ্রামের ফলাফলের পর তাকে আবার উপনির্বাচনে জয়ী হয়ে আসতে হয় এবং তিনি জয়ী হয়ে আসেন এই ভবানীপুর কেন্দ্র থেকে। ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী 2021-এ যে উপনির্বাচনে জিতে এসেছিলেন প্রায় 59,000 ভোটে জিতেছিলেন 2021-এ, কিন্তু 2024-এ ভবানীপুর কেন্দ্রে যে লোকসভা নির্বাচনের ফলে ভবানীপুর কেন্দ্রের যে ফল সেটা যদি দেখা যায়, সেখানে 8,500-এর মতো 8,297 ভোটের লিড তৃণমূল কংগ্রেসের, মাত্র 8,297 ভোটের লিড। আর একটা জিনিস মনে রাখতে হবে, SIR এর পর ভবানীপুরে মোট ভোটার সংখ্যা কমে গিয়েছে 51,800-র মতো, মানে 52,000 অ্যাপ্রক্সিমেটলি ধরুন। ফলে ভবানীপুরের লড়াইটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। তৃণমূল কংগ্রেস আশাবাদী ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের এলাকা, মানে তিনি থাকেন ভবানীপুর কেন্দ্রের মধ্যে। ভবানীপুর যখন তিনি সাউথ কলকাতার MP, তখনও তো ওই অঞ্চল তিনিই দেখভাল করতেন, তিনি ওই অঞ্চলে তার পাবলিক রিলেশন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। ভবানীপুরের ডেমোগ্রাফি খুব দ্রুত চেঞ্জ হয়েছে, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, ভবানীপুর তাদের হাতেই আছে, সেখানকার মানুষ তাদের এলাকার মেয়ে, ঘরের মেয়ে পাশেই আছে, এই প্রচারই করছেন। অন্যদিকে বিজেপি, বিশেষ করে 2024-এর লোকসভা ভোটে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে ফল, বিজেপি কিন্তু রীতিমতো লড়াইতে। আর একটা জিনিস তো খুব স্পষ্ট যে বিজেপি মিটিং করছে, মুখ্যমন্ত্রী মিটিং করতে পারছেন না। এরকম পরিস্থিতি ভবানীপুরে হতে পারে আজ থেকে 2-1 বছর আগে কেউ ভাবতেই পারতেন না, কিন্তু এবার নির্বাচনের আগে এরকম ছবি আমরা দেখছি। সব মিলিয়ে আর কয়েক ঘন্টার মধ্যেই এই দ্বিতীয় পর্ব শেষ হবে। আমরা এই মুহূর্তে শুধু সব থেকে বেশি আশা করব যে, যদিও দ্বিতীয় পর্বে স্পর্শকাতরতা অনেক বেশি বিভিন্ন জায়গায়, কিন্তু নির্বাচন কমিশন প্রথম পর্বের মতোই দ্বিতীয় পর্ব
যতটা সম্ভব ঘটনাবিহীন রক্তপাতহীন নির্বাচন আমাদের জন্য নিয়ে আসুক।